স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের পর্দায়। আপনাদের সাথে আছি আমি সুমি রহমান। আজ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ বাস্তবায়নের যেই আদেশ, সেই আদেশে কি রয়েছে, গণভোট কবে হবে সেই বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে বিস্তারিত তুলে ধরেছেন। এবং সেই ভাষণের মধ্য দিয়েই কিন্তু আমরা জানতে পারলাম যে গণভোট নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা হচ্ছে দীর্ঘদিন ধরে। সেই গণভোটটি নির্বাচন অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে, সেই একই দিনে গণভোটটি আয়োজন করা হবে। এই গণভোটে 4টি প্রস্তাব একটি হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে, এবং তারা যেই মতামত দিবে সেই মত অনুযায়ী পরবর্তী সরকার কাজ করবে বলে তিনি জানিয়েছেন। এই বিষয়ে আলোচনা করব আমাদের নিউজ রুমে চ্যানেল ওয়ানের আমাদের সহকর্মী আমিনাল রশিদ রয়েছেন। আমিনাল রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানবো যে আজকে যেই জুলাই সনদের যে বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টা তুলে ধরলেন, এখানে হ্যাঁ অথবা না ভোট নিয়ে কিন্তু একটি কথা রয়েছে যে 4টি সুপারিশ, তার মধ্যে সবগুলোর উত্তরই কি একটি হবে কিনা, বা কেউ যদি একটিতে হ্যাঁ বলে বা একটি তার পছন্দ হলো না একটি প্রস্তাব, তাহলে তাদের জন্য কি রায় হবে? খুবই ভালো প্রশ্ন, এবং এটি জনগণের মধ্যে অলরেডি আপনি সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন এই প্রশ্নটি উঠছে যে আপনাকে 4টি ডিফারেন্ট প্রশ্ন করা হলো এবং বলা হলো একটি বাক্যে বা একটি শব্দ উত্তর দেন। এটা অ্যাবসার্ড, এটা হয় না। এবং গণভোটের একটা ক্যারেক্টার থাকে। বাংলাদেশে এর আগে 3টি গণভোট হয়েছে, আপনি জানেন, 77, 85 এবং 91 সালে। সেই 3টি গণভোটের একটি ক্যারেক্টার ছিল। কিন্তু এবছর যেই প্রক্রিয়ায় বা যেই পদ্ধতিতে এই গণভোটটি হবে বলে সিদ্ধান্ত হয়েছে, গেজেট প্রকাশিত হয়েছে, এটির কোনো ক্যারেক্টার আমি পাচ্ছি না খুঁজে। এবং এটি খুবই আমার কাছে অ্যাবসার্ড একটা আইডিয়া মনে হচ্ছে যে আপনি প্রশ্নগুলো কি খুবই জটিল প্রশ্ন। সাধারণ মানুষের কতজন এই প্রশ্নগুলো আসলে প্রশ্নটা সে রিড আউট করতে পারবে? ধরেন যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে। আচ্ছা, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, এ নিয়ে একটা প্রশ্ন। 4 হচ্ছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে। এই যে অন্যান্য, উচ্চকক্ষ, নারী প্রতিনিধিত্ব, প্রত্যেকটার ভেতরে সাবহেড আছে। কিন্তু আপনি জানেন যে জুলাই সনদে 84টা পয়েন্ট প্রস্তাব এবং 7টি হচ্ছে অঙ্গীকার, 91টা পয়েন্ট। এটার কালেকটিভ হচ্ছে এই 4টি পয়েন্ট। তাহলে আমি যদি প্রশ্ন করি সরকার প্রধানকে বা সরকার দায়িত্বশীলদের যে এই 91টা পয়েন্টের ব্যাপারে সাধারণ মানুষ কে জানে, কত পার্সেন্ট লোক অলরেডি জানে, তাহলে 91টা পয়েন্টকে আপনি প্রেসাইজ করে 30টি প্রস্তাব, এটাকে প্রেসাইজ করে 4টি পয়েন্টে নিয়ে আসছেন। 4টির উপরে আপনি ভোট নিলেন একটি হ্যাঁ বা একটি না। এই মানুষ ভোট দেবে কি করে, সে তো জানে না। আর জুলাই সনদের কোন পয়েন্টে কি আছে কয়টা লোক জানে? ধরেন আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা যারা একাডেমিশিয়ান, ওনারা এটা পড়েছেন। তো যে লোকটা পড়ে নাই, এখন আপনার যদি গণভোটটা আগামী ফেব্রুয়ারিতে হয়, এই 2 মাস 3 মাস সময়ের মধ্যে সরকার কি এটাকে ম্যাসিভভাবে মানুষের কাছে নিয়ে প্রচার করতে পারবে? আপনি প্রচার করলেন, এই যে 4টা পয়েন্ট আমি বললাম, একজন ধরেন রিক্সা চালক বা একজন গৃহিণী, একজন গৃহ পরিচারিকা, ওনার কাছে আপনি কি 4টা প্রশ্ন বলেন যে এই প্রশ্ন 4টা আপনি শুনলেন, এখন আপনি হ্যাঁ না বলেন, ওনার তো মাথায় ঢুকবে না প্রশ্ন। তো যেই প্রশ্নটাই খুব জটিল, প্রশ্নটাই কঠিন, তার উত্তরে একটা হ্যাঁ একটা না কি করে হয়? আপনি যেটা প্রশ্নটা করলেন, 4টা প্রশ্নের তো আমি 2টাই হ্যাঁ বলতে পারি, 2টাই না বলতে পারি, তাহলে আমি কি হ্যাঁ ভোট দিব? আবার আমি যদি হ্যাঁ না 2টাই ভোট দেই, তাহলে ভোটটা বাতিল। ফলে পুরো জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই একটা ভুল একটা ধারণা, যে এইভাবে 4টা ডিফারেন্ট প্রশ্নে একটি হ্যাঁ না ভোট, এটা হয় না। এটা পৃথিবীর কোনো দেশে এই পদ্ধতিতে গণভোট হয়েছে বলে আমার মনে হয় না। না, এখানে কি কিছু পয়েন্ট আমি আপনাকে বলতে চাই। যেই 4টি পয়েন্ট ধরা হয়েছে, এখানে কিন্তু ঐকমত্য কমিশনের যে আলোচনায় যে নোট অফ ডিসেন্টেরও কিছু বিষয় ছিল, বিভিন্ন রাজনৈতিক দল কয়েকটি নোট অফ ডিসেন্ট সহ যেই প্রস্তাব, সবকিছু মিলিয়েই কিন্তু এই জুলাই সনদটি এবং তার পরবর্তী সরকারের উপরে সেটি থাকবে যে নির্বাচিত হয়ে যদি হ্যাঁ ভোট অথবা না ভোট, যেটি প্রধান উপদেষ্টা বললেন যে হ্যাঁ যদি হয় তাহলে পরবর্তী সরকারের উপরে এই যেই বাস্তবায়নের দায়িত্বটি থাকবে এবং সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে তারা এটি করবেন এবং সময় নির্ধারণ করে দেওয়া আছে। আসলে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে এইটা বাস্তবায়ন নিয়ে তারা কতটুকু প্রস্তুত রয়েছে, এই জায়গাটি অলরেডি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রতিক্রিয়া দিয়েছেন ভাষণের পর, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই। তিনি বলেছেন যে 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের সামনে যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, ইভেন প্রধান উপদেষ্টা নিজেও যে সনদে স্বাক্ষর করেছেন, এই আজকে উনি যে ভাষণটা দিলেন, এই ভাষণটা সেই সনদে স্বাক্ষর করেছেন স্বাক্ষরিত সনদের লঙ্ঘন। কারণ কি, ওই সনদে স্বাক্ষর করা হয়েছে কিন্তু উইথ নোট অফ ডিসেন্ট বা আপত্তি সহ।
এখন ধরেন যে 30টা পয়েন্টে আপত্তি নাই, ধরে নিলাম, তো বাকি পয়েন্টে তো আপত্তি আছে। তাহলে যেই সনদে বা যেই পলিটিক্যাল ডকুমেন্টের উপরে অনেকগুলো রাজনৈতিক দলের বা একাধিক রাজনৈতিক দলের বা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি আপনি বিএনপিকে বলেন, সে বিএনপির যেসব পয়েন্টে নোট অফ ডিসেন্ট বা আপত্তি আছে, আপনি সেগুলোকে ওভারলুক করে আপনি যে সনদটা এখন পাশ করবার জন্য দিলেন, তার মানে কি আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে ওভারলুক করলেন। এবং আমার কাছে মনে হয়েছে টোটাল এই গত 8-9 মাসে জাতীয় ঐকমত্য কমিশনের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে তারা নিজেদেরকে সংসদ মনে করেছে, যে তারা সংসদ, তারা কিছু পলিটিক্যাল পার্টির সঙ্গে ডায়ালগ করেছে, এরপরে একটা সুপারিশ সরকারকে বলেছে এটা এখন বাস্তবায়ন হোক। একটা কমিশন তো সংসদ না, জাতীয় ঐকমত্য কমিশন তো সংসদের মর্যাদা আমরা দেই নাই, জনগণ তো তাকে সংসদের মর্যাদা দেয় নাই। ফলে জাতীয় ঐকমত্য কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যে একগাদা সুপারিশ সরকারকে দিল যে এটাকে বাস্তবায়ন করেন, এটা স্পষ্টত আমি মনে করি ঐকমত্য কমিশন নিজের এখতিয়ার বহির্ভূত কাজ। 2, ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা, আবার তিনি সরকারের প্রধান। আপনি কমিশনেরও প্রধান, সরকারের প্রধান, এটাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে এখানে। ফলে আমার কাছে মনে হচ্ছে এই টোটাল ঐকমত্যের নামে যা যা হয়েছে 8-9 মাস ধরে, এখানে অনেকগুলো ভালো কাজ হয়েছে। যেমন ধরেন ডেপুটি স্পিকার, সংসদের গুরুত্বপূর্ণ কমিটিগুলোর প্রধান, বিরোধী দল থেকে নেবেন, খুব ভালো প্রস্তাব। একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, ভালো প্রস্তাব। কিন্তু এই ভালো প্রস্তাবগুলো, ভালো কাজগুলি আপনি যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে করেছেন এবং যে ডকুমেন্টটা আপনি দিলেন, একটা ছাড়াবেড়া অবস্থা হলো। এখানে এটা যে আদেশটা জারি করার জন্য যে রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির যে আদেশ জারি, সেই প্রক্রিয়াটি নিয়েও কিন্তু অনেকের অবজেকশন রয়েছে। দেখেন, হঠাৎ করে রাষ্ট্রপতি আলোচনায় এসছে গত প্রায় 1 বছর ধরে, মানে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমরা বুঝতে পারছিলাম না বাংলাদেশের রাষ্ট্রপতি নামে কোনো ইনস্টিটিউশন আছে কিনা, বা রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন সাহেব আছেন কিনা। উনি কিন্তু নাই, আউট অফ সিন। আপনি সরকারটি, এখন যে সরকার যারা চালাচ্ছে, এটা সংবিধানের একটি বিশেষ ধারা 106 অনুচ্ছেদের আলোকে হচ্ছে, কিন্তু রাষ্ট্রের প্রধান তো রাষ্ট্রপতি, উনি তো বাদ যান নাই। অভ্যুত্থানে সরকারের পতন হয়েছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, কিন্তু রাষ্ট্রপতি পালিয়ে যান নাই তো। তাহলে আমরা গত 1 বছর ধরে দেখলাম যে রাষ্ট্রের কোথাও রাষ্ট্রপতি নাই। ইভেন জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো আমরা দেখি যে রাষ্ট্রপতি গেছেন কি যাননি এটা আমরা জানি না, গণমাধ্যমে তার উপস্থিতি নাই। হঠাৎ করে আজকে আমরা দেখলাম যে এই যে আপনার হাতে যে গেজেটটি আছে, সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষর কেন প্রয়োজন হলো? কারণ এই জাতীয় আদেশ সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান হোক বা প্রধানমন্ত্রী হোক, উনি স্বাক্ষর করতে পারেন না। সাংবিধানিকভাবে এই যে কোনো ধরনের আদেশে স্বাক্ষর করতে হয় রাষ্ট্রপতি। এখন ওনারা দেখলেন যে যদি প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেন, যেমন এনসিপি শুরু থেকে যেটি দাবি জানাচ্ছিল যে এই আদেশে স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টাকে, এটা সংবিধানে কোথাও বলা নাই। যদি প্রধান উপদেষ্টা স্বাক্ষর করতেন, ভবিষ্যতে কোনো না কোনো দিন এটা চ্যালেঞ্জ হতো, কোর্টে বাতিল হয়ে যেত। ওই রিস্ক এড়ানোর জন্য তারা এখন যেই রাষ্ট্রপতিকে তারা 1 বছর ধরে আউট অফ সিন করে রেখেছেন, মানে তাকে কি বলে একদম ক্ষমতার বাইরে রেখেছেন, তাকে এখন তাদের প্রয়োজন হলো। হঠাৎ করে রাষ্ট্রপতি প্রাসঙ্গিক হয়ে উঠল। তাহলে তো এখানে একটি প্রশ্ন আসে, যে রাষ্ট্রপতি এই আলোচনার মধ্যে এই জুলাই সনদের যেই ধারাগুলো তুলে ধরা হয়েছে, যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, বাস্তবায়নের সুপারিশ যেগুলো, তার কোনো কিছুতেই রাষ্ট্রপতির কোনো মত নেওয়া বা এই ধরনের কিছু দেখা যায়নি, কিন্তু তিনি স্বাক্ষর করেছেন। প্রক্রিয়ার মধ্যেই তিনি ছিলেন না, তিনি স্বাক্ষর করলেন। এটা ভবিষ্যতে প্রশ্ন উঠবে। এই বিষয়ে রাষ্ট্রপতি নিজের বক্তব্য তো আমরা এখনো পাই নাই, আমরা শুধু দেখেছি তার সাইন, এবং রাষ্ট্রপতির পক্ষে কিন্তু স্বাক্ষর করে একজন, আপনি জানেন না, পেছনে দেখতে পারেন রাষ্ট্রপতির পক্ষে কার সাইনটা। জি, আমার কাছে যেটা দেওয়া হয়েছে সেটি আপনি দেখবেন যে রাষ্ট্রপতির পক্ষে। তার মানে রাষ্ট্রপতি সত্যি সত্যি এই যে আইডিয়ার সঙ্গে একমত কিনা, তিনি এই টোটাল প্রসেসের সঙ্গে যেহেতু যুক্ত ছিলেন না, আমরা সেই উত্তরটা জানি না। উনি যদি বক্তব্য দেন, সেটা জাতির উদ্দেশ্যে ভাষণ হোক, বা ভবিষ্যতে কখন উনি আত্মজীবনী যদি লেখেন, আমরা জানতে পারবো আসলে কি হয়েছিল। ফলে এটা একটা ক্যামোফ্লাজ থাকলো যে সাংবিধানিক বা আইনি বিতর্ক এড়ানোর জন্য আপনি রাষ্ট্রপতির নামে গেজেটটি চালিয়ে দিলেন। আদৌ রাষ্ট্রপতি এই আইডিয়ার সঙ্গে একমত কিনা, যে 4টি প্রশ্নে একটা গণভোট, আপনি একটি প্রশ্ন তুলেন যে সংবিধান সংস্কার পরিষদ আপনি করবেন, এই আইডিয়ার সঙ্গে রাষ্ট্রপতি একমত কি? আমরা তো তার উত্তরটা জানি না। ফলে এটা ভবিষ্যতে এগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকবে, এগুলো ভবিষ্যতে চ্যালেঞ্জও হতে পারে, আমার যেটা মনে হয়। তাহলে এই যে গণভোটের সময়টা উল্লেখ করে দেওয়া হলো, এবং বিভিন্ন রাজনৈতিক দল তো কেউ কিছু দল নির্বাচনের আগে চাচ্ছিল, কেউ কেউ বলছেন নির্বাচনের দিনই, অথবা কেউ এই গণভোটটিকেই মনে করছেন যে আগামী নতুন বাংলাদেশের একটি মতামত তারা দিয়ে দিবেন, জনগণ দিবেন যেটি। তাহলে সেটা কি একেবারে অনিশ্চয়তা পড়ে গেল? অনিশ্চয়তা পড়লো, ধরেন আমি একদম হাইপোথেটিক্যালি বলি, হ্যাঁ না ভোট দিলেন, এখন অধিকাংশ লোকই তো 4টা পয়েন্ট বুঝবে না। এখন ইচ্ছা মতো কেউ হ্যাঁ দিল, কেউ না দিল, মানে মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো, যে 4টায় আমি উত্তরটা স্পেসিফিক কয়ে দিয়ে দিলাম। এখন অধিকাংশ লোক যদি এরকম হয়, না বুঝে হ্যাঁ দেয়, না বুঝে না দেয়, এবং মেজরিটি অংশ ভোট যদি না হয়, এবং যেই পার্টি, ধরেন কোনো একটা পার্টি বা কোনো একাধিক পার্টি যদি মনে করে যে তারা এই হ্যাঁ পক্ষে না, সে যদি ক্যাম্পেইন শুরু করে, না ভোট দাও, এবং মেজরিটি ভোট যদি নাই হয়,
তাহলে এই যে জুলাই সনদের টোটাল প্রসেস, এই যে 10 মাস ধরে 8-9 মাস ধরে যে কাজের যে ডকুমেন্টটি তৈরি হলো, একটা বিরাট ডকুমেন্ট, 84টি পয়েন্ট, 7টি অঙ্গীকার, সব অনিশ্চিত হয়ে যাবে। তার মানে আপনি যদি হ্যাঁ ভোট পান তাহলেই কেবল এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন এবং সংবিধান পরিষদ গঠন করতে পারবেন। যদি মেজরিটি হ্যাঁ না আসে তাহলে আপনার এই সমস্ত জুলাই সনদ বাতিল, আপনি কিছুই আর করতে পারবেন না। তার মানে আমি ঠিক জানি না যে এই টোটাল প্রসেসটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে কিনা। যে প্রশ্ন আপনি বললেন, এই সংখ্যাটা আমার মধ্যেও আছে যে মেজরিটি না হলে তো জুলাই সনদই আর থাকবে না। এখানে আরেকটি প্রশ্ন আসে, যেহেতু জাতীয় নির্বাচনের দিনই গণভোটটি হবে, এমন যদি হয় যে জাতীয় নির্বাচনটি সম্পন্ন হলো, একটি রাজনৈতিক দল সরকার গঠন করার জন্য প্রস্তুত, কিন্তু গণভোটে না এসেছে, তখন কি হবে? না, একসঙ্গে ব্যালট দেওয়া হবে আপনাকে। জি। একদিনে আপনার হাতে দুটি ব্যালট থাকবে। একটি ব্যালট থাকবে আপনি যেই প্রতীকে ভোট দিতে চান সেখানে দিলেন, আর একটি ব্যালটে আপনি ওই হ্যাঁ বা না এর টিক চিহ্ন দিবেন। এখন একটা বিরাট অংশ লোক হয়তো হ্যাঁ না কিছুই বলবে না, ওইটা ব্ল্যাঙ্ক বাক্সে ভরে রেখে যাবে। এরকম ঘটনা ঘটবে। অনেকে না বুঝে হায়ে দিবে, না বুঝে নায়ে দিবে। টোটাল আমি যেটাই বললাম যে এই যে যেই প্রসেসে, মানে যেই প্রশ্নের উপরে গণভোটটি হচ্ছে, এটি আইডিয়াটাই ত্রুটিপূর্ণ, আইডিয়াটাই রং। এবং জুলাই সনদের মতো একটি বড় ডকুমেন্ট যার 91টা পয়েন্ট, এর উপরে একটা সিঙ্গেল প্রশ্নে ভোট হয় না। এটা কি হতে পারতো সেটা বলে আমি শেষ করি। এটা হতে পারতো এই পৃথিবীতে এই প্র্যাকটিসটা আছে যে যদি সংবিধান সংস্কার করেন আপনি, পার্লামেন্ট আগে অনুমোদন করবে, দেন রাষ্ট্রপতি মানে সাইন করবার মধ্যবর্তী সময় আপনি গণভোটে দেবেন। এখানে জাস্ট উল্টা, সংসদ গঠন হওয়ার আগেই আপনি গণভোট করে দিচ্ছেন। এটা পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম আমার জানা মতে নাই, এটা হয় না, এটা অ্যাবসার্ড আইডিয়া। তাহলে হতে পারতো কি যে আগে সংসদ গঠিত হবে, সংসদে জুলাই সনদের এই টোটাল পয়েন্টগুলো নিয়ে ডিসকাশন হবে, দিনের পর দিন তর্ক করবেন জনপ্রতিনিধিরা, তারপরে তারা ডিসাইড করবেন যে আমি সংবিধানে এই মূলনীতি রাখবো কি রাখবো না, 70 অনুচ্ছেদ এই হবে কি হবে না, উচ্চকক্ষ হবে কি হবে না, দে উইল ডিসাইড। তো সংসদ গঠনের আগেই আপনি বলে দিলেন জনগণের মত নেওয়ার জন্য তুমি এটা মানো কিনা, জনগণ তো জানে না এই সনদের মধ্যে কি আছে। ফলে পুরো জিনিসটি আমার কাছে মনে হচ্ছে এটা গোলমেল। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আসে, বাংলাদেশের রাজনৈতিক দল কিন্তু গণভোট নির্বাচনের আগে থেকে নির্বাচনের দিন পর্যন্ত এই সময়টির জন্য তারা একসাথে ঐকমত এসেছিল। সেই ক্ষেত্রে তাহলে আগে নির্বাচন হয়ে গেলে পরে গণভোটে সেটি কিন্তু একটি গোলমেলে হয়ে যায়। না, এখন তো সরকার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। যেমন জামাত এনসিপি শুরু থেকে বলছিল যে গণভোটটা হতে হবে, মানে জুলাই সনদের উপরে গণভোটটা হতে হবে জাতীয় নির্বাচনের আগে, এবং জামাত স্পেসিফিক বলছিল যে নভেম্বরে। যদি এনসিপি পরে একটু তার সুর নরম করে বললো যে না, বিএনপি যেটা বলছে জাতীয় নির্বাচনের একই দিনেই। আমি যেটা মনে করি এই গণভোট, জুলাই সনদের উপরে গণভোট আপনি জাতীয় নির্বাচনের আগে নেন আর জাতীয় নির্বাচনের দিনে নেন, অথবা জাতীয় নির্বাচনের পরে নেন, রেজাল্ট সেম। আমি বলছি যে এই আইডিয়াটাই ত্রুটিপূর্ণ। এই বিষয়ের উপর গণভোটই হয় না। এইটা গণভোট হবে সংসদে অনুমোদন হওয়ার পরে সিঙ্গেল প্রশ্নে, যে সংসদ এই জুলাই সনদ অনুমোদন করেছে, এখন আপনি বলেন আপনি এটা পক্ষে কি, ইয়েস অর নো। জিয়াউর রহমান যেমন 77-এ যে ভোটটা করেছেন বলেছেন যে আমার উপরে আপনার আস্থা আছে কিনা, জনগণ বলছে ইয়েস আছে অথবা নাই। এরশাদ একইভাবে 91-এ বলেছিল আপনি সংসদীয় গণতন্ত্রে যেতে চান কিনা। ওই 3টি গণভোটের একটা ক্যারেক্টার ছিল। কিন্তু আপনি এখন যেই প্রসেসে, যেই পদ্ধতিতে এই গণভোট করতে যাচ্ছেন, এইটা পৃথিবীর কোনো দেশে নাই, এভাবে গণভোট হয় না। ধন্যবাদ আমিন আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম গণভোট নিয়ে। জাতীয় নির্বাচনের দিনই যে গণভোট অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকার প্রধান আজ জানিয়েছেন, সেটি এই ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন। চ্যানেল 1-এর ফেসবুক এবং ইউটিউব পেজ রয়েছে, সেখানেও নজর রাখবেন।